নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, একবার কল্পনা করুন, একজন মানুষ যিনি টানা 15 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, নবান্নের সর্বোচ্চ কক্ষে বসে যার সিদ্ধান্তে চলতো গোটা রাজ্য, লালবাতির গাড়ি, নিরাপত্তা বাহিনী, প্রোটোকল, এই সবই ছিল যার দৈনন্দিন জীবনের অংশ। সেই একই মানুষ আজ সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়লেন একটা কালো কোট, আইনজীবীর গাউন এবং হেঁটে গেলেন কলকাতার হাইকোর্টের দরজায়। এটা কোনো সিনেমা দৃশ্য নয়, এটা কোনো নাটকের মঞ্চ নয়, এটা 2026 সালের পশ্চিমবঙ্গের বাস্তবতা। এবং এই একটা দৃশ্য, এই একটা মুহূর্ত বলে দিচ্ছে যে নির্বাচনের পরে এই রাজ্যের রাজনীতিটা ঠিক কোন দিকে মোড় নিতে যাচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন আদালতে যান তখন বুঝতে হবে যে পরিস্থিতি একেবারেই সাধারণ নয়। একদিকে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে 31টি আসনের ফলাফল চ্যালেঞ্জ করা হয়েছে, অভিযোগ উঠেছে যে ব্যাপক ভোট কারচুপির, 27 লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বাতিল করার। অন্যদিকে নির্বাচনের পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ভেসে আসছে ভাঙচুরের শব্দ, বুলডোজারের গর্জন। কলকাতার নিউ মার্কেট থেকে শুরু করে জেলার প্রত্যন্ত গ্রাম পর্যন্ত অভিযোগ উঠছে যে তৃণমূলের কার্যালয়, সাধারণ মানুষের ঘর, এমনকি মাছের বাজার পর্যন্ত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এই ভয়াবহ পরিস্থিতিতে ক্ষমতা হারানো এক নেত্রী নিজেই কালো কোট গায়ে চাপিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন, আমিই লড়বো। একটু গভীর থেকে দেখবো, শুধু রাজনৈতিক বিবৃতি নয়, আমরা দেখব সাংবিধানিক প্রশ্ন, আইনি যুক্তি, মাঠের বাস্তবতা এবং এই মুহূর্তে বাংলার রাজনীতির সবচেয়ে বড় দুটো প্রশ্ন। বন্ধুরা, প্রথম প্রশ্ন হলো, সত্যিই কি বুলডোজার অবৈধ নির্মাণ ভাঙছে নাকি রাজনৈতিক প্রতিশোধ নিচ্ছে? এবং 2 নম্বর, বিজেপির নবনির্বাচিত বিধায়ক যখন প্রকাশ্যে বললেন যে তিনি মুসলমানদের কোনো কাজ করবেন না, তখন সংবিধান ঠিক কি বলছে? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষ হয়েছে, ভোট গণনা হয়েছে, ফলাফল ঘোষণা হয়েছে, বিজেপি ক্ষমতায় এসেছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, কিন্তু নির্বাচন কি সত্যিই শেষ হয়েছে? গণতন্ত্রের নির্বাচন মানে শুধু ভোট দেওয়া আর ভোট গণনা করা নয়। গণতন্ত্রের নির্বাচন মানে হলো প্রতিটি নাগরিক তার ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পেরেছে কিনা সেটা নিশ্চিত করা। এবং যদি কেউ মনে করেন যে সেই প্রক্রিয়ায় কোথাও কোনো ত্রুটি হয়েছে, তাহলে আইনি পথে তার প্রতিকার চাওয়া, এটাও কিন্তু গণতন্ত্রের অংশ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মোট 31টি আসনের ফলাফলকে ইতিমধ্যে চ্যালেঞ্জ করা হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে একটি সংখ্যা, 27 লক্ষ। বন্ধুরা, তৃণমূল কংগ্রেসের দাবি এই 27 লক্ষ ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। এটা যদি সত্যি হয় তাহলে এটা শুধু একটা দলের হার নয়, এটা গণতন্ত্রের উপর আঘাত। আর যদি এটা সত্যি না হয় তাহলে এই অভিযোগ পরীক্ষিত হওয়া দরকার। কারণ গণতন্ত্রের সৌন্দর্য হলো প্রতিটি অভিযোগের একটা আইনি উত্তর থাকা। কিন্তু আদালতের প্রশ্নের আগে আরেকটা প্রশ্ন উঠে এসেছে এবং সেই প্রশ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি তাৎক্ষণিক। নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খবর আসছে, যে খবরগুলো শুনলে আপনাদের বুকটা হয়তো ভারী হয়ে যায়। কলকাতার নিউ মার্কেট, যেটাকে অনেকে হক মার্কেট বলে কিন্তু চেনেন, সেখানে তৃণমূলের কার্যালয়ের কাছে বুলডোজার চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। জেলার পর জেলা থেকে খবর আসছে যে সাধারণ মানুষের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। অভিযোগ উঠছে যে যে পরিবারগুলো তৃণমূলকে ভোট দিয়েছে বা তৃণমূলের সাথে যুক্ত ছিল, তাদের বাড়িটাই টার্গেট হচ্ছে। প্রায় 2000 সাধারণ মানুষের বাড়ি ভাঙচুর হয়েছে বলে তৃণমূলের আইনজীবীরা আদালতে দাবি করেছেন। বহু মানুষ ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। আর এই সব কিছুর মাঝে একজন বয়স্ক মহিলার কথা আদালতে উঠে এসেছে, যিনি 92 বছর বয়সী তপশিলি জাতির পরিবারের সদস্য। তাকে নাকি তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। 92 বছর, এই বয়সে কেউ যদি ঘর হারায়, সে খবর যে কোনো দলের রাজনীতির চেয়ে কিন্তু অনেক বড় খবর, সেটা মানবতার খবর। কিন্তু বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই বুলডোজার সত্যি কি অবৈধ নির্মাণ ভাঙছে নাকি এটা রাজনৈতিক শাস্তি? এই প্রশ্নের উত্তর আমরা একটু পরেই খুঁজবো। আগে জানা দরকার মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিভাবে এই লড়াইয়ে নামলেন। ভারতের রাজনৈতিক ইতিহাসে অনেক নজিরবিহীন মুহূর্ত এসেছে, কিন্তু এই দৃশ্যটা সত্যিই বিরল। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি 15 বছর ধরে রাজ্য শাসন করেছেন, আজ তিনি আইনজীবীর গাউন পরে
উচ্চ আদালতে দাঁড়িয়ে তার দলের কর্মীদের সাধারণ মানুষের পক্ষে সওয়াল করছেন। এটা শুধু একটা রাজনৈতিক কৌশল নয়, এটা একটা বার্তা। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে আইনি পেশায় এটা তার প্রথম উপস্থিতি। একদমই হ্যাঁ, তিনি একজন সত্যিই আইনজীবী, কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো আদালতের বারে সরাসরি দাঁড়িয়ে কিন্তু কথা বলেননি। আজ তিনি সেই পথটাতেই এলেন এবং বন্ধুরা, আদালতে দাঁড়িয়ে তিনি যা বললেন তা শুনলে কিন্তু বোঝাই যায় তিনি শুধু আবেগ দিয়ে নয়, তথ্য দিয়ে লড়েছেন। তিনি আদালতের কাছে একটি তালিকা পেশ করেছেন, 10 জন নিহতের তালিকা, যে 10 জন নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ রয়েছে, এবং তিনি জানিয়েছেন সেই 10 জনের মধ্যে 6 জনই হিন্দু সম্প্রদায়ের। এই তথ্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রায় রাজনৈতিক বিবৃতিতে সহিংসতার চিত্রকে সাম্প্রদায়িক রং দিয়েও কিন্তু উপস্থাপনা করা হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন 6 জন হিন্দু। তার মানে এই সহিংসতা সাম্প্রদায়িক নয়, এটা রাজনৈতিক, এটা বিরোধী দলের কর্মী হওয়ার অপরাধে মৃত্যু। অন্তত অভিযুক্ত মমতা ব্যানার্জি সেটাই করেছেন। আদালতে তিনি আরো বলেন, শিশু, নারী, সংখ্যালঘু কাউকেই কিন্তু রেহাই দেওয়া হয়নি। কর্মীদের পরিবারের ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, মাছের বাজার ভেঙে দেওয়া হয়েছে, যার মানে শুধু ঘর নয়, জীবিকাকেও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে বন্ধুরা, সবচেয়ে গুরুতর অভিযোগ হলো এই সব কিছুই হচ্ছে পুলিশের সামনে। পুলিশ দাঁড়িয়ে দেখছে, হস্তক্ষেপ করছে না। এখানে একটা গুরুত্বপূর্ণ কিন্তু আইনি প্রশ্ন আসছে। ভারতের সংবিধানের 300 ক ধারা বলে যে কাউকে আইনি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যাবে না, এবং সুপ্রিম কোর্ট বারবার বলেছে কোনো সম্পত্তি ভাঙতে হলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে নোটিশ দিতে হবে, শুনানির সুযোগও দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে ঠিক এই কথাটাই বললেন, যদি কোনো নির্মাণ সত্যিই অবৈধ হয় তাহলে সেই মানুষটার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়া উচিত। কিন্তু এখানে অপরাধীরা নিজেরাই আইন নিজের হাতে কিন্তু তুলে নিচ্ছে। এই যুক্তিটা শুধুমাত্র রাজনৈতিক নয়, এটা আইনিভাবেও শক্তিশালী, এবং এটা নিয়ে আদালত এখন বিচারও করবে। কিন্তু বন্ধুরা, এই আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক লড়াইও কিন্তু সমানভাবে এগোচ্ছে, এবং সেই লড়াইয়ে তৃণমূল শিবির থেকে যে বক্তব্য এসছে তা বেশ জোরালো। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, এবং স্বাগত জানাতে গিয়ে তিনি যে শব্দটা ব্যবহার করেছেন সেটা খুবই তাৎপর্যপূর্ণ। কুণাল ঘোষ বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্ট্রিট ফাইটার, মানে পথের লড়াইয়ের নেত্রী। এই শব্দটা বেছে নেওয়া কিন্তু কাকতালীয় নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিচয়ের মূলেই রয়েছে এই ছবি, রাস্তায় শুয়ে পড়া, ধর্ণা দেওয়া, মিছিলের সামনে থাকা। তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন এই পরিচয়টা তিনি ধরে রাখারও চেষ্টা করেছিলেন, আর এখন ক্ষমতার বাইরে গিয়ে তিনি আবার সেই পরিচয় ফিরে আসছেন। রাস্তা থেকে এবার তিনি আদালতে। কুণাল ঘোষের বক্তব্য হলো, মমতা ব্যানার্জি সবসময় মানুষের সাথে থেকেছেন, আর সেই মানুষগুলোর অধিকার রক্ষায় তিনি আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ। কিন্তু এর চেয়েও আরেকটা গুরুত্বপূর্ণ বক্তব্য এসেছে তৃণমূল সংসদ ও সিনিয়র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন অভিজ্ঞ আইনজীবী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি আবেগে কথা বলেন না, যুক্তিতে কথা বলেন, এবং এই প্রসঙ্গে তিনি যা বলেছেন তা সত্যিই ভাবার মতো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, উত্তরপ্রদেশে বুলডোজার জাস্টিসের যে সংস্কৃতি তৈরি হয়েছিল সেটা এখন বাংলায় আমদানি করার চেষ্টা করা হচ্ছে। এখন একটু থামা দরকার বন্ধুরা, কারণ এই বুলডোজার জাস্টিস প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কিন্তু আগেই খুব পরিষ্কার একটা কথা বলেছেন, এবং অনেক নিয়মাবলী কিন্তু বেঁধে দিয়েছেন। ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, বিচার বিভাগ ছাড়া কোনো সরকার কারোর সম্পত্তি ভেঙে দেওয়ার অধিকার রাখে না। এটা আইনের শাসনের সরাসরি লঙ্ঘন, এটা সাংবিধানিক ভাবে কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে এখন প্রশ্ন হলো, বাংলায় যা হচ্ছে তা কি সুপ্রিম কোর্টের এই নির্দেশের লঙ্ঘন? এই প্রশ্নের উত্তর দিতে হলে আগে শুনতে হবে বিজেপি ঠিক কি বলছে। গণতন্ত্রে প্রতিটি অভিযোগের একটা উত্তর থাকা জরুরি, তাই বিজেপি কি বলছে সেটাও জানা দরকার। বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ এই প্রসঙ্গে বেশ আক্রমণাত্মক অবস্থানে আছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন থেকে বেশিরভাগ সময় সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে কাটাতে হবে। কিন্তু কেন? কারণ দিলীপ ঘোষের দাবি, গত 15 বছরে তৃণমূল যে ধরনের কাজ করেছে তার জন্য বহু মামলায় তাদের আদালতে যেতেই হবে। এটা একটা রাজনৈতিক খোঁচা, কিন্তু এই খোঁচার পাশাপাশি বুলডোজার প্রসঙ্গেও তিনি একটা যুক্তি দিয়েছেন। দিলীপ ঘোষের বক্তব্য হলো, যেসব জায়গায় দখলদারি ছিল,
যার কারণে সাধারণ মানুষের অসুবিধে হচ্ছিল, এমনকি অগ্নিকাণ্ডের মতো ঘটনাও ঘটেছিল, সেই সব অবৈধ নির্মাণ নতুন সরকার উচ্ছেদ করছে। এখন আমরা যদি এই যুক্তিটাকে একটু খতিয়ে দেখি, তাহলে প্রথম প্রশ্ন আসে, এই নির্মাণগুলো কি সত্যিই অবৈধ ছিল, নাকি এগুলো বছরের পর বছর ধরে থেকে আসা স্থাপনা, যেগুলো শুধু রাজনৈতিক কারণে এখন অবৈধ হয়ে গেছে? দ্বিতীয় প্রশ্ন, যদি অবৈধ হয় তাহলে নোটিশ ছাড়া, শুনানি ছাড়া, আদালতের আদেশ ছাড়া বুলডোজার চালানো কি আইনসম্মত? তৃতীয় প্রশ্ন, এই উচ্ছেদগুলোর প্যাটার্ন কি, মানে কোন এলাকায় কোন মানুষের বাড়ি ঠিক ভাঙা হচ্ছে, সেটা কি কোনো বিশেষ রাজনৈতিক পরিচয়ের সাথে মিলে যাচ্ছে? এই তিনটে প্রশ্নের উত্তর পেলেই বোঝা যাবে এটা প্রশাসনিক পদক্ষেপ নাকি এটা রাজনৈতিক শাস্তি। আর বন্ধুরা, এই উত্তর খোঁজার কাজটাই এখন আদালত করছে, এবং সুপ্রিম কোর্টের আগের নির্দেশিকার আলোয় দেখলে বুলডোজারের পক্ষে যুক্তি দেওয়া কিন্তু যথেষ্ট কঠিন। অন্যদিকে বিজেপি নেত্রী এবং মন্ত্রী অগ্নিমিত্রা পল একটু ভিন্ন অবস্থানে আছেন। তিনি তৃণমূলের এই গোটা পদক্ষেপকে শো অফ বলে কিন্তু উড়িয়ে দিয়েছেন। তার বক্তব্য হলো, গত 15 বছরের মমতার শাসনকালে বিজেপি কর্মীদের উপর যে অত্যাচার হয়েছে সেটার কথা কিন্তু কেউ বলেনি। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টেও সেই অত্যাচারের কিন্তু প্রমাণ আছে। অগ্নিমিত্রা পলের এই যুক্তিটা কিন্তু সম্পূর্ণ ভুল নয়। গত 15 বছরের বিজেপি কর্মীদের উপরে যে হামলা হয়েছে সেটার ডকুমেন্টেশন আছে, সেটার নিন্দা করা উচিত। কিন্তু এখানেও একটা গুরুত্বপূর্ণ যুক্তির ভুল আছে। অতীতে যদি অন্যায় হয়ে থাকে সেটার জবাব বর্তমানে আরো অন্যায় করে কিন্তু দেওয়া যায় না। তোমরাও করেছিলে, এই যুক্তি দিয়ে কোনো অন্যায়কে ন্যায্য প্রমাণ করা যায় না, এবং এটাই সুপ্রিম কোর্টের অবস্থান। আইনের চোখে অতীতের অন্যায় বর্তমানের অন্যায়ের লাইসেন্স নয়। मैं पहला विधायक हूं आपके इस क्षेत्र का जिसको एक भी मुसलमानों ने वोट नहीं किया। तो मुझे जो वोट किया मेरे ऊपर अधिकार उसका है। जिसने वोट नहीं किया हम उसके घर मांगने भी नहीं गए थे। और आज बाबा भोलेनाथ को साक्षी मान के कहता हूं, एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में। एक सर्टिफिकेट इशू नहीं करूंगा उनके लिए, एक सर्टिफिकेट। একজন নবনির্বাচিত বিধায়কের জনসভার ভিডিও। বিজেপির বিধায়ক এই ক্লিপটাতে বলতে শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হয়তো সবকা সাথ সবকা বিকাশের কথা বলেন, কিন্তু এই নির্বাচনে কোনো মুসলমান আমাকে ভোট দেয়নি, তাই আগামী 5 বছর আমি মুসলমানদের কোনো কাজ করব না, এমনকি কোনো সার্টিফিকেটও ইস্যু করব না। এই কথাগুলো একটু ধীরে ধীরে পড়ুন বন্ধুরা। একজন নির্বাচিত জনপ্রতিনিধি বলছেন, যে সম্প্রদায় তাকে ভোট দেয়নি সেই সম্প্রদায়ের মানুষের তিনি সরকারি পরিষেবা দেবেন না। এখন আমরা রাজনীতির বাইরে গিয়ে শুধু সংবিধানের কথাই বলি। ভারতের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদ বলে, আইনের সামনে সবাই সমান, কোনো নাগরিককে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। 15 নম্বর অনুচ্ছেদ বলে, ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের বিরুদ্ধে বৈষম্য করা কিন্তু একেবারেই নিষিদ্ধ। 16 নম্বর অনুচ্ছেদ বলে, সরকারি কর্মসংস্থান ও সুযোগের ক্ষেত্রেও সকলের সমান অধিকার। এবং একজন জনপ্রতিনিধি যখন শপথ নেন, তখন তিনি শপথ নেন সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকার, সকল নাগরিকের সেবা করার, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে। তাহলে এটা শুধু বিতর্কিত বক্তব্য নয়, এটা সংবিধান লঙ্ঘন, এবং এর জন্য তার বিধায়ক পদও যেতে পারে। কারণ ভারতের জনপ্রতিনিধিত্ব আইনের অধীনে যদি কেউ প্রমাণ করতে পারেন যে একজন বিধায়ক সাম্প্রদায়িক বিভেদ তৈরি করেছেন, তাহলে তার নির্বাচন বাতিল হওয়ার আইনি ভিত্তি তৈরি হয়। এটা কি হবে কিনা জানি না, কিন্তু এটা হওয়া উচিত কিনা সেই প্রশ্নের উত্তর সংবিধানই কিন্তু দিয়ে দিয়েছে। আর এখানে একটা গভীর বিরোধাভাস আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে পরিচিত রাজনৈতিক স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সবার সাথে সবার উন্নয়ন, সবার বিশ্বাস। আর সেই দলের একজন নির্বাচিত বিধায়ক প্রকাশ্যে বলছেন, মুসলমানরা ভোট দেয়নি তাই তাদের কোনো কাজই করব না। এই বিরোধাভাস থেকেই কিন্তু স্পষ্ট বোঝা যায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং তৃণমূল পর্যায়ের নেতারা কতটা আলাদা ভাষায় কথা বলছেন।
এই শব্দ দুটো ভারতের রাজনীতিতে গত কয়েক বছরে একটা বিশেষ অর্থ পেয়েছে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকারের আমলে বুলডোজার হয়ে উঠেছিল একটা রাজনৈতিক প্রতীক। অপরাধীর বাড়ি ভেঙে দেওয়া এটাকে দ্রুত বিচার হিসেবে উপস্থাপনা করা হতো। একটা অংশের মানুষ এতে সমর্থন দিয়েছিল, কিন্তু এর বিরুদ্ধে আইনি এবং নৈতিক প্রশ্নও কিন্তু অনেক উঠেছিল। সবচেয়ে বড় প্রশ্ন ছিল এই বুলডোজার কার বাড়িতে যাচ্ছে। তথ্য বিশ্লেষণে দেখা গিয়েছিল বেশিরভাগ ক্ষেত্রে যে পরিবারের বাড়ি ভাঙা হয়েছে তারা সংখ্যালঘু সম্প্রদায়। এটা কি কাকতালীয় নাকি এটা পরিকল্পিত? এবং বন্ধুরা, এই প্রশ্নগুলোই কিন্তু সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে বাধ্য করেছিল। সর্বোচ্চ আদালত স্পষ্ট করে বলেছিল বিচার বিভাগীয় প্রক্রিয়া ছাড়া কারোর সম্পত্তি একেবারে ভাঙা যাবে না। এখন বাংলায় নতুন সরকার এসেছে এবং বাংলায় যা হচ্ছে বলে অভিযোগ তা দেখলে মনে হচ্ছে সেই উত্তরপ্রদেশের ছায়া এখন বাংলাতেও পড়েছে। কিন্তু এখানে একটা মৌলিক পার্থক্য আছে। উত্তরপ্রদেশে যখন বুলডোজার চলেছিল তখন বিজেপি ক্ষমতায় সুপ্রতিষ্ঠিত, দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসন সবই তাদের অনুগত। বাংলায় বিজেপি সবেমাত্র ক্ষমতায় এসেছে, প্রশাসনও এখনো পুরোপুরি পরিবর্তিত হয়নি, কিন্তু অভিযোগ উঠেছে ক্ষমতা পাওয়ার সাথে সাথেই বুলডোজার কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে। এটা কি একটা বার্তা পাঠানো যে আমরা এখন ক্ষমতায়, তাই যা চাই তাই করতে পারি, নাকি এটা সত্যিই প্রশাসনিক সংস্কার? এই প্রশ্নের উত্তর নির্ভর করবে আদালতের পর্যবেক্ষণের উপর এবং নির্ভর করবে আগামী কয়েক মাসে মানুষ কিভাবে এই সরকারকে দেখছেন তার ওপর। তবে একটা কথা বলে রাখা ভালো, যে দল এখন ক্ষমতা এসছে তারা কিন্তু গত 10 বছর ধরে বাংলায় বিরোধী দলে ছিল। তারা জানে বিরোধী পক্ষের ওপর সরকারি শক্তি প্রয়োগ কেমন লাগে। তারা সেই অভিজ্ঞতার কথা কিন্তু বারবার বলছে। তাহলে কি এখন ক্ষমতায় এসে তারা কি সেই একই পথেই হাঁটবে নাকি ভিন্ন পথ দেখাবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বাংলার নতুন অধ্যায়টা আসলে ঠিক কেমনই হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।